আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম মিশন 25 আউট অফ 25 প্রোগ্রামে। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে রাসায়নিক বন্ধন। এর আগে আমাদের টোটাল 4টা ক্লাস হয়েছে 4টা অধ্যায়ের উপর। রসায়নের ধারণা ডান, পদার্থের অবস্থা ডান, পদার্থের গঠন ডান, পর্যায় সারণী ডান। যারা যারা ক্লাসগুলো করো নাই আগের 4টা, তোমরা প্লেলিস্ট থেকে বাকি 4টা ক্লাস করে নিতে পারো। আমাদের এসএসসি 25 ওয়ান শট প্লেলিস্টে তুমি বাকি 4টা ক্লাস পেয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস, যেখানে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আজকে আমরা টোটাল 80টা এমসিকিউ বাছাই করছি এবং 80টা এমসিকিউ তুমি যদি একবার করে ফেলতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় নিয়ে আর কোনো তোমার প্যারা হবে না। তুমি ইজিলি এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে আনসার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা ক্লাসে শুরু করছি। রাব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদের আজকে ক্লাসে যা যা শিখবো তা আমাদের অনেক দিন পর্যন্ত মনে রাখায় ইনশাআল্লাহ। ওকে, তাহলে রাসায়নিক বন্ধনের প্রথম যে এমসিকিউটা দেখবো আমরা, দেখি কোন যৌগমূলকের যোজনী 1। আচ্ছা, নর্মালি এখানে কোন যৌগমূলকের কথা বলছে? দেখো এখানে কিন্তু 4টা যৌগমূলক আছে। যৌগমূলকে যে চার্জ নাম্বারটা আছে না, ওই নাম্বারটাই হচ্ছে তার যোজনী। যেমন এখানে আছে নাইট্রেট NO3-। এই যে মাইনাসটা আছে না, মাইনাস মানে কি বুঝাচ্ছে? -1। এই 1 এই নাম্বারটাই হচ্ছে তার যোজনী। তারপর আবার তাহলে এই নাইট্রেটের জন্য যোজনী কত হবে? 1। কার্বনেটের দেখো 2-, 2 আছে না, এই নাম্বারটাই তার যোজনী। তারপরে সালফেট SO4 2-, এই 2টাই হচ্ছে তার যোজনী। ফসফেট PO4 3-, এই নাম্বারটাই হচ্ছে কি 3 তার যোজনী। তাহলে এখানে 1 চাইছে, তাহলে আনসার হবে এটা নাইট্রেট। পরের কোশ্চেনটাতে যাই, যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক নিয়ম মেনে চলে কোনটা? CCl4। এটা স্ট্রাকচার দেখবা যেখানে কার্বনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তার মানে সে অষ্টক নিয়ম পূরণ করছে। অষ্টক নিয়ম কখন পালন করে? যখন কোন একটা যৌগ গঠনে কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তখন সেটা কি অষ্টক নিয়ম পালন করে। তাহলে CCl4 এর ক্ষেত্রে দেখবা, কিন্তু BCl3 দেখবা না। কেন? কারণ BCl3 দেখবা যে বোরনের কেন্দ্রীয় কক্ষপথে আছে 8-এর কম ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তার মানে সে অষ্টক সংকোচন হয়েছে, অষ্টক নিয়ম পালন করে নাই। আর হাইড্রোজেন সালফাইড, এখানেও সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, দেখবা যে সালফারের শেষ কক্ষপথে টোটাল 8টা ইলেকট্রন আছে। তার নিজের হচ্ছে তোমার হচ্ছে এইভাবে যে তুমি যখন স্ট্রাকচারটা দেখবা তার কিভাবে হইলো, যে এটা ধরো সালফার, এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সালফারের নিজের এখানে মুক্তজোর ইলেকট্রন আছে দেখবা টোটাল 4টা, এই যে 1 2 3 4, মানে মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা। আর মুক্ত জোর কয়টা, মানে কয় জোড়া? 2টা, 2 জোড়া, এই যে 1 জোড়া 1 জোড়া 2 জোড়া, টোটাল 4টা। টোটাল ইলেকট্রন কয়টা? 4টা। আর এইখানে এই জায়গাটাতে তোমার হচ্ছে আছে 1 জোড়া, এই জায়গাতে আছে 1 জোড়া, মানে ইলেকট্রন শেয়ার হয়েছে। সালফারের সাথে হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার হয়েছে 1 জোড়া, এখানে 1 জোড়া। তাহলে সালফারের শেষ কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন? 8টা। 1 2 3 4 5 6 7 8, যেহেতু 8টা তার মানে সে অষ্টক নিয়ম পালন করছে। তাহলে তুমি দেখবা, এটা স্ট্রাকচার দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 1 এবং 3 কোথায়? এই যে, বুঝা গেছে? আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, তাহলে সালফারেরও তুমি হচ্ছে দেখবা যে হাইড্রোজেন সালফাইড এই যৌগটাতে সালফারের কেন্দ্রীয় পরমাণু, সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। তার নিজের হচ্ছে 6টা, 6টার মধ্যে 4টা হচ্ছে তোমার এই যে দেখো বাইরে আছে, মানে 2 জোড়া মুক্ত জোর ইলেকট্রন বা 2টা মুক্ত জোর ইলেকট্রন, 1 1 2। আর বাকি তার একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, বাকি আরেকটা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে। এখন তার শেষ কক্ষপথে কয়টা দেখবা? 8টা, যে 2টা 2টা 4টা 2টা 6টা 8টা, তার মানে সে অষ্টক নিয়ম পালন করছে। পরে এমসিকিউতে যাই, এ এবং এম এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হবে? এ আর এমটা কি ফাইন্ড আউট করি। লিথিয়ামের নিচে হচ্ছে এ আছে, তাহলে এটা হচ্ছে সোডিয়াম। তারপরে এমটাকে আর্গনের সাথে আছে এম, তার মানে এটা হচ্ছে ক্লোরিন। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এটা কি একটা আয়নিক বন্ধন। কিভাবে বুঝলাম? সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন অধাতু, ধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন। ওকে, পরের কোশ্চেনটাতে যাই, বি এবং এম দ্বারা গঠিত যৌগের সংকেত বি। বিটা কি? দেখো লিথিয়ামের নিচে ছিল সোডিয়াম, সোডিয়ামের নিচে কে থাকবে? ম্যাগনেসিয়াম। তাহলে বিটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আর এম তো আমরা দেখলাম ক্লোরিন। তাহলে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন মিলে যে যৌগটা গঠিত হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এটা হবে BM2, তাই না? BM2। BM2টা কোথায় আছে? এই যে, এটা হচ্ছে আনসার BM2। এরপরে আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বলছে যে যশোরপুর 2024 সালে আসছিল যে জি অম্লীয় অক্সাইড গঠন করে। জিটা কি? দেখো আর্গনের সাথে এমটা হচ্ছে ক্লোরিন ছিল, রাইট? জিটা কি? জিটা হচ্ছে তোমার সালফার। যেটা হচ্ছে সালফার। সালফার অম্লীয় অক্সাইড গঠন করে, এটা কি সত্য? হ্যাঁ, সালফার
অক্সিজেনের সাথে মিলে সালফার ডাইঅক্সাইড গঠন করে এবং এটা একটা অম্লীয়। কেমনে বুঝলাম? এটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, তো দ্যাটস ওয়াই এটা একটা অম্লীয় অক্সাইড গঠন করে। এটা ঠিক আছে। FM5 অষ্টক নিয়ম মেনে গঠিত হয়। FM5, এফটা কোথায়? সালফারের সাথে এফ আছে, তাহলে এটা হচ্ছে ফসফরাস। আর এম মানে সিএল, তার মানে PCl5 এর কথা বলছে। PCl5 এ অষ্টক নিয়ম পূরণ করে না। কেন? PCl5 এ দেখবা ফসফরাসের কেন্দ্রীয় পরমাণু টোটাল 10টা ইলেকট্রন থাকে, মানে এটা অষ্টক সম্প্রসারণ, ঠিক আছে। PCl3 কিন্তু অষ্টক নিয়ম পালন করে, কিন্তু PCl5 পালন করে না। আর বিজি হচ্ছে আয়নিক যৌগ, বিজি, বিটা হচ্ছে আমরা জানি ম্যাগনেসিয়াম, আর যেটা কি ছিল? সালফার। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড, এটা একটা আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম ধাতু, সালফার অধাতু। তাহলে 1 আর 3 হবে आंसर, এই যে 1 এবং 3, রাইট? 1 এবং 3। পরের কোশ্চেনটাতে যাই। অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে কয়টা পরমাণু? আগে অ্যালুমিনিয়াম নাইট্রেটের বানাও। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর এটা হচ্ছে নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট NO3। যদি নাইট্রাইট বলতো NO2 হইতো, তাহলে নাইট্রেট এই যে এটা। তাহলে এটা যোগটা বানাই চলো। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, তাহলে নাইট্রেটের এই সাইডে চলে যাবে, এই যে অ্যালুমিনিয়ামের যোজনী 3 চলে গেছে এখানে, নাইট্রেটের যোজনী 1 চলে গেছে এখানে। তাহলে আলটিমেটলি এটাই আর কি অ্যালুমিনিয়াম নাইট্রেট, এই যে। তাহলে এখানে কয়টা পরমাণু আছে সেটা বের করতে বলছে, কয়টা পরমাণু আছে সেটা বের করতে বলছে। তাহলে অ্যালুমিনিয়াম আছে একটা, আর এখানে হচ্ছে নাইট্রোজেন 3টা, অক্সিজেন 3 3 9টা, তাহলে 3 4 9 13 13 13 13 13, এই যে 13 হচ্ছে আমার आंसर। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। অ্যালকাইল মূলকের যোজনী কত? অ্যালকাইল, অ্যালকাইল মানে কারে বুঝাইছে? আর রে বুঝাইছে, আর। আর এর একটা হাত ফাঁকা দেখছিলা? আর এর একটা হাত কিন্তু ফাঁকা, এই যে CH3, তারপরে হচ্ছে C2H5, অথবা এটাকে আমরা লিখি CH3CH2। এই যে একটা হাত আছে না, এই একটা হাতই তার একটা যোজনী বহন করে 1, তাহলে তার যোজনী কত হবে? 1, এই যে। ঠিক আছে, অ্যালকাইল হচ্ছে আর। আর এর মান কি? আর এর সংকেতটা কি? এই যে এটা CnH2n+1, আর এখানে একটা বন্ড, এই এক হাতটা ফাঁকে থাকে, ওই একটা হাতই তার যোজনী 1। পরের কোশ্চেনটাতে যাই। PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি? আচ্ছা, বন্ধন জোড় কিন্তু বলছে, মানে বন্ড পেয়ার, BP ইলেকট্রন। ঠিক আছে, তাহলে দেখো PCl5 ফসফরাস, PCl5 কেমন হবে দেখো, এই যে, তাই না? এটা হচ্ছে PCl5। কয়টা বন্ধন আছে? 1 2 3 4 5, তার মানে এখানে টোটাল 5টা বন্ধন, মানে এখানে কয় জোড়া ইলেকট্রন থাকবে বলো তো? 5 জোড়া, 5 জোড়া ইলেকট্রন এখানে শেয়ার হবে। আর বন্ধন জোড়া ইলেকট্রন কাকে বলি? মানে দেখবা যে বন্ডগুলোতে টোটাল কয়টা ইলেকট্রন শেয়ার হয়, যেমন এই বন্ডে 2টা, 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 সিঙ্গেল বন্ডে 2টা করে ইলেকট্রন শেয়ার হয়। তাহলে 5টা সিঙ্গেল বন্ড আছে, টোটাল ইলেকট্রন শেয়ার হবে কয়টা? 10টা। কিন্তু বন্ড পেয়ার বলছে, বন্ধন জোড় মানে কয় জোড়া? 5 জোড়া, এই যে 1 2 3 4 5, 5 জোড়া। তাহলে এখানে आंसर হবে 5। কেউ আবার 10 দাগে দিও না, কারণ বন্ড পেয়ারের কথা বলছে, বন্ধন জোড়, বন্ড পেয়ার জোড়া বলছে, 5 জোড়া, 5 নট 10। ওকে, বন্ধন ইলেকট্রন বললে 10 হইতো, বন্ধন ইলেকট্রন, কিন্তু বন্ধন জোড় বলছে তাই 5। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? আচ্ছা, সালফার ডাইঅক্সাইড, তাই না? SO2, এটা স্ট্রাকচারটা দেখো, এই যে সালফার ডাইঅক্সাইড, এখানে সালফারের হাত কয়টা? 4টা না, তার মানে তার যোজনী 4। তার যোজনী কত? 4। কোন যোজনী? এটা হচ্ছে সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী কত? 4। তাহলে আমার বের করতে বলছে কি? সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী বের করি কেমনে? সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিই। তাহলে সুপ্ত যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6, সক্রিয় যোজনী কত? 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত? 2, এই যে 2। তাহলে সুপ্ত যোজনী কত হবে? 2। বোঝা গেছে? পরের কোশ্চেনটাতে যাই। সালফার ট্রাইঅক্সাইড অণুর ক্ষেত্রে 6টি বন্ধন জোড় ইলেকট্রন আছে, চলো দেখি আমরা। সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে এটা, এই যে 6টা বন্ধন জোড় ইলেকট্রন আছে। হ্যাঁ দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা বন্ড আছে, মানে 6টা বন্ধন জোড় ইলেকট্রন। সত্য। মুক্ত জোড় ইলেকট্রনকে 6টা আছে, চলো দেখি একটু। দেখো, অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস করলে তুমি কি পাবা? দেখো, সালফারে কিন্তু কেন্দ্রীয় পরমাণু, এখানে কিন্তু কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। তখন কি খুঁজবো? তখন খুঁজবো যে নরমালি মুক্ত জোড় ইলেকট্রন বের করতে বললে আমরা কেন্দ্রীয় পরমাণুটাই বের করি, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আমার অপশনগুলো দেয়া থাকে অনেক বেশি বেশি, তখন আমি খেয়াল করব কি, বেশি বেশি বলতে ধরো 5টা 6টা 7টা এইভাবে দেয়া আছে অপশনগুলো, তখন আমি বুঝবো যে এখানে শুধু কেন্দ্রীয় পরমাণু বিবেচনা করলে হবে না, কেন্দ্রীয় পরমাণু বাদেও যারা আছে না, অর্থাৎ এখানে কেন্দ্রীয় পরমাণু বাদে কি অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, তাদেরগুলো বিবেচনা করতে হবে। তাহলে এখানে যেহেতু ওই যে অপশন 6টা মানে বেশি দেয়া আছে, তার মানে তুমি কেন্দ্রীয় পরমাণু তো সালফারের যদি জিজ্ঞেস করতো যে সালফার ট্রাইঅক্সাইডে
কেন্দ্রীয় পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন কত, তাহলে আনদা হইতো 0, কারণ এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। যেহেতু বলে দিছে 6টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, মানে এটা ডিটারমাইন করতেছে বা এটা বোঝাচ্ছে যে তুমি হিসাব করবা যে টোটাল কত, মানে একটা যৌগের টোটাল মুক্ত জোড় ইলেকট্রন কত। তার মানে অক্সিজেনটা হিসাব করতে হবে, এটাও হিসাব করতে হবে, এটাও হিসাব করতে হবে, সালফারটাও হিসাব করতে হবে, চারটারই হিসাব করা লাগবে। আর সালফারে তো 0, তাহলে বাদ। তাহলে এই অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, 3টা অক্সিজেন হিসাব করব। তাহলে দেখবা অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো? দেখো অক্সিজেনের হচ্ছে ইলেকট্রোমিনাস করো 1s2 2s2 2p4, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, 2 4 6টা। 6টার মধ্যে 6টা যেহেতু আছে শেষ কক্ষপথে, কয়টা আছে? 6টা। 6টার মধ্যে এখানে কিন্তু 2টা শেয়ার হয়ে গেছে। 6টার মধ্যে এখানে কিন্তু অলরেডি 2টা শেয়ার হয়েছে। দেখো এখানে সালফারের সাথে যে ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডে ইলেকট্রন শেয়ার হয়েছে কয়টা? টোটাল 4টা। 4টার মধ্যে 2টা হচ্ছে সালফারের, বাকি 2টা অক্সিজেন। 2টা সালফারের, বাকি 2টা অক্সিজেন। তাহলে 2টা এখানে ধরো, এই যে এটা অক্সিজেনের জন্য, ধরো এই যে বুঝাই দিচ্ছি আমি হচ্ছে একদম ডিপলি। তাহলে ধরো এটা অক্সিজেনের, এটাও অক্সিজেনের, আর সালফারেরটা ধরো ক্রস, ধরো এই যে এখানে আছে ক্রস, এই যে ক্রস, ঠিক আছে? তার মানে আমি বুঝাচ্ছি এখানে যে অক্সিজেনের 2টা ইলেকট্রন এখানে শেয়ার হয়ে গেছে। তাহলে 2টা ইলেকট্রন যদি শেয়ার হয়ে যায় তাহলে বাকি কয়টা থাকে? 6টা ছিল, 2টা শেয়ার হলে বাকি থাকে 4টা। তাহলে এই যে ধরো এখানে হচ্ছে 4 দিয়ে দিও, এখানে হচ্ছে 4টা দিয়ে দিও, এখানে একটা এক জোড়া আর এখানে একটা জোড়া, এখানেও সেম থাকবে, এখানেও সেম থাকবে। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হইলো? কয়টা মুক্ত জোড় হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা জোড়া পাইলাম, 6টা মুক্ত জোড়। তাহলে এটা আনসার, বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে আমরা এটা খুবই ইজিলি বের করতে পারলাম না যে অক্সিজেন এবং সালফারের সাথে ইলেকট্রন শেয়ার হয়েছে কয়টা? টোটাল 4টা। এই 4টার মধ্যে 2টা দিছে সালফার, বাকি 2টা দিছে অক্সিজেন। আর অক্সিজেনের শেষ কক্ষপথে থাকে 6টা, 2টা যদি এদিকে চলে যায় বাকি থাকে কয়টা? 4টা, বাকি থাকে 4টা। এই যে 1 2 2 জোড়া 4টা, শেষ। এটাও সেম হবে, এটাও সেম হবে। এইভাবে আমরা ইজিলি মুক্ত জোড়ের ইলেকট্রনটা ফাইন্ড আউট করে ফেলতে পারি কেন্দ্রীয় পরমাণু বাদে। ওকে, আচ্ছা, যৌগটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। সালফার ট্রাইঅক্সাইড কি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে? হ্যাঁ, সালফার ট্রাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, H2SO4। তাহলে এখানে 3টাই आंसर হবে ডি। পরেরটা, কোন যৌগটি পানিতে দ্রবণীয়? আচ্ছা, কোন যৌগটা পানিতে দ্রবণীয়? দেখো এখানে হচ্ছে পটাশিয়াম সালফেটটা হবে আমার आंसर, ঠিক আছে? তুমি মনে রাখবা ক্যালসিয়াম সালফেটটা হচ্ছে পানিতে খুব কম দ্রবণীয়, খুবই কম। ফেরাস হাইড্রোক্সাইড জীবনও পানিতে দ্রবণীয় না, বেরিয়াম সালফেটও জীবনও পানিতে দ্রবণীয় না। তোমাকে একটু মনে রাখার টেকনিক বলে দিই, মনে রাখার টেকনিক না, বেসিক্যালি তোমার এইগুলো একটু মুখস্থ রেখো, এগুলো থেকে এমসিকিউ আসে। পানিতে অদ্রবণীয় কোনগুলা মাথায় রেখো? অদ্রবণীয় একটা হচ্ছে যে ফেরাস হাইড্রোক্সাইড, এটা তো ফেরিক হাইড্রোক্সাইড লিখে ফেলছি, ফেরাসটা এখন লিখি, এই যে। তারপর হচ্ছে কপার হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এমনিও তুমি জানো সকল সমযোজী যৌগ কি পানিতে অদ্রবণীয়, ওটা নিয়ে আসতেছি না। নর্মালি কিছু স্পেসিফিক যৌগ বলে দিই যেগুলো দিয়ে কোশ্চেন আসে, বুঝছো? আর এমনি মাথায় রেখো যে সমযোজী যৌগগুলা, বেশিরভাগ সমযোজী যৌগগুলা পানিতে কি অদ্রবণীয়, খালি পোলার যৌগগুলা পানিতে মিশে, ঠিক আছে? তাহলে যে এটা একটা সরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে বেরিয়াম সালফেট, তারপরে হচ্ছে তোমার বেরিলিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে আবার যে তোমার সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, সিলভার ব্রোমাইড, এগুলো পানিতে মিশে না। এখন ক্যালসিয়াম সালফেট এটা কিন্তু পানিতে মিশে, কিন্তু খুবই কম, কিন্তু পটাশিয়াম সালফেটটা পরিপূর্ণ পানিতে মিশে। দ্যাটস এটাকে আনসার দিছি, বুঝছো? এটা তো মিশে না, এটাও মিশে না, আর এটা খুব কম মিশে। তো এই দুইটার তুলনায় এটা বেশি মিশে, তাই ক্যালসিয়াম সালফেট বাদ। ওকে, তাহলে এইগুলো পানিতে অদ্রবণীয়, এগুলো একটু মাথায় রেখো। ওকে, নাইট্রোজেনের একটি অণুতে কয়টি বন্ধনজোড় ইলেকট্রন আছে? নাইট্রোজেনের একটা অণু, মানে কার কথা বলছে? N2। কারণ N2 কেমনে গঠিত হয়? দেখো নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, 3টা বন্ড আছে, তাহলে এখানে ইলেকট্রন জোড়া কয়টা? ইলেকট্রন জোড়া বা বন্ড পেয়ার হচ্ছে 3টা, টোটাল 6টা ইলেকট্রন। বন্ধন ইলেকট্রন 6টা, কিন্তু বন্ধন জোড় বা বন্ড পেয়ার কয়টা? 3টা। তাহলে এই যে বন্ধন জোড় বিপি চাইছে, তাহলে এখানে হবে 3টা, শেষ। পরের কোশ্চেনটা, হাইড্রোজেন সালফাইড বা এটার নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, এখানে সালফারের সুপ্ত যোজনী কত জানতে চাইছে। তাহলে এটা স্ট্রাকচারটা দেখো, সালফিউরাস অ্যাসিডটা দেখতে কেমন হয়? সালফার লেখো, এরপরে OH, এরপরে OH গেল, আর এখানে হচ্ছে ডাবল বন্ড ডাইঅক্সাইড,
তাহলে এখানে সালফারের হাত কয়টা দেখো, এখানে টোটাল দেখো অক্সিজেন ঠিক আছে কিনা, 3টা অক্সিজেন, 1 2 3 ঠিক আছে, 2টা হাইড্রোজেন 1 2, আর এখানে হাত কয়টা 1 2 3 4টা হাত, টোটাল কয়টা 1 2 3 4টা হাত। সালফারের হাত কয়টা এখানে 4টা। তাহলে এখানে সালফারের হাত যেহেতু 4টা, তাহলে সালফারের এখানে সক্রিয় যোজনী 4 হবে। সক্রিয় যোজনী কত 4, সক্রিয় যোজনী হচ্ছে কত 4। বের করতে বলছে সুপ্ত, তাহলে সুপ্ত কত হবে, সুপ্ত তো সর্বোচ্চ যোজনী থেকে আমরা হচ্ছে বাদ দেই সক্রিয়টা, তো সালফারের সর্বোচ্চ যোজনী কত 6 মাইনাস সক্রিয় যোজনী কত 4, তাহলে আনসার কত আসবে 2। এই যে 2 হচ্ছে আমার আনসার। ওকে, 2 হচ্ছে আমার আনসার। পরের কোশ্চেনটা, অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কয়টা পরমাণু বিদ্যমান? অ্যামোনিয়াম ফসফেট মানে এই যে NH4 অ্যামোনিয়াম আর এখানে ফসফেট PO4। তাহলে এখন এই যৌগটা বানাইতে হবে। অ্যামোনিয়ামের যোজনী কত 1, তাহলে এটা চলে যাবে এখানে। ফসফেটের যোজনী কত 3, তাহলে চলে যাবে এখানে। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, এটা হচ্ছে কি অ্যামোনিয়াম ফসফেট। ওকে, এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। তাহলে এটাকে এইভাবে লিখি NH4 3টা তারপরে PO4। এখন দেখব কয়টা পরমাণু আছে। নাইট্রোজেন 3টা, লেখো 3, হাইড্রোজেন 3 4 12টা, আর ফসফরাস একটা, অক্সিজেন হচ্ছে 4টা। তাহলে টোটাল কয়টা হলো 3 আর 12 15, 1 16 4 20, তাহলে 20 হবে আনসার। ঠিক আছে, 20 হবে আমার এখানে আনসার। পরের কোশ্চেনটাতে যাই। ক্যালসিয়াম ধাতু আছে, ক্যালসিয়াম ধাতুর ইলেকট্রোবিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 4s2 আসবে, কিন্তু এখানে আছে 3d2, এটা হবে না। যোজ্যতা ইলেকট্রন 2, হ্যাঁ ক্যালসিয়াম ইলেকট্রোবিন্যাস করে দেখবা যে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। যোজ্যতা ইলেকট্রন কাকে বলি, কোন একটা মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। ক্যালসিয়ামের ইলেকট্রোবিন্যাস হচ্ছে 4s2 পর্যন্ত, 4 নম্বর কক্ষপথ তার শেষ কক্ষপথ, এখানে 4s2 হবে। তার মানে তার শেষ কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, মানে তার যোজ্যতা ইলেকট্রন 2, আর তার যোজনীয় আমরা জানি 2, তাহলে 2 এবং 3 হবে আনসার। এই যে মৃৎক্ষার ধাতু না ক্যালসিয়াম, তো মৃৎক্ষার ধাতুদের যোজনী 2 হয়ে থাকে। পরের কোশ্চেনটাতে যাই। যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে তাকে আমরা কি বলি, রাসায়নিক বন্ধন। রাইট, একটা অণুতে পরমাণুগুলো যুক্ত হয় যে বন্ধনের কারণে বা যে আকর্ষণ বলের কারণে, সেটাকে আমরা বলি কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। নিচের কোনটি যৌগ গঠনকালে প্রতিটা পরমাণুই নিয়নের ইলেকট্রন অর্জন করে? তাহলে দেখি, পটাশিয়াম ফ্লোরাইড, এখানে পটাশিয়ামটা তো তোমার হচ্ছে আর্গনের ইলেকট্রন অর্জন করে, আর ফ্লোরিনটা নিয়ন, কিন্তু আমাকে বলছে যে 2টাই নিয়নের ইলেকট্রন অর্জন করে। এটা আনসার হবে না। ক্যালসিয়াম এটাও হবে না, এটা হবে আনসার। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এই দুজন মিলে যখন যৌগ গঠন করে তখন ম্যাগনেসিয়াম হয়ে যায় +2, অক্সিজেন হয়ে যায় -2। তাহলে ম্যাগনেসিয়াম +2 হইলো মানে সে নিয়ন, অক্সিজেন -2 মানে সেও নিয়ন, তাহলে এটা হচ্ছে আনসার। বোঝা গেছে? হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কত? এটা হবে 7। হ্যালোজেন মানে কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন থাকে 7টা। এদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা। যে কোনো একটা ইলেকট্রন করে দেখবা 7টা থাকে, তার মানে তাদের যোজ্যতা ইলেকট্রন হবে 7 বা 7। তারপরে জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, মানে যোজ্যতা ইলেকট্রন চাইছে। যোজ্যতা শক্তি স্তর মানে ইলেকট্রন সংখ্যা মানে কি, মানে যোজ্যতা ইলেকট্রন, সহজ কথায়। তাহলে জেনন কি, একটা নিষ্ক্রিয় মৌল না? তো নিষ্ক্রিয় মৌল যেমন হচ্ছে তোমার হিলিয়াম বাদে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এগুলো সবগুলোরই শেষ কক্ষপথে দেখবা 8টা করে ইলেকট্রন আছে। কয়টা? 8টা। ঠিক আছে, তাই এখানে আনসার হবে 8, কারণ জেননের কথা বলছি, সে একটা নিষ্ক্রিয় মৌল। হ্যালোজেন গ্রুপের যোজ্যতা ইলেকট্রন কত হয়? 7, আর নিষ্ক্রিয় মৌলের হয়ে থাকে 8, কারণ তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। এরপরে কোন মৌলের একাধিক যোজনী প্রদর্শন করে? আচ্ছা দেখি আমরা, অক্সিজেনের একাধিক যোজনী না, অক্সিজেন একটাই যোজনী, সেটা হচ্ছে 2, এটা আনসার হবে না। সোডিয়ামের একটাই যোজনী, সেটা হচ্ছে 1, এটা আনসার হবে না। ফসফরাসের 2টা যোজনী, একটা হচ্ছে 3 আর একটা কি 5, যেমন PCl3 PCl5, তাহলে এটা আনসার হবে। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। কোন মৌল দুটির যোজনী একই? আচ্ছা দেখি, ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কেরও যোজনী 2, হ্যাঁ এটা আনসার হবে। অ্যালুমিনিয়ামের যোজনী 3, কপারের যোজনী হয় 1 হয় 2, এটা আনসার হবে না। সিলিকনের যোজনী হয় 4, সোডিয়ামের যোজনী কত? 1, এটা আনসার হবে না। নাইট্রোজেনের যোজনী হয় 3 আমরা জানি, আর 5ও হয়। ক্লোরিনের যোজনী 1, তাহলে এটা আনসার হচ্ছে না। তাহলে আনসার কি হবে? 1 নম্বরটাই। কোন মৌলটির যোজনী 0? মনে রাখবা, নিষ্ক্রিয় মৌলের যোজনী 0 হয়। নিষ্ক্রিয় মৌলের যোজনী কি হয়? 0 হয়। তাহলে নিষ্ক্রিয় মৌলটা কে এখানে? ক্রিপ্টন। ক্রিপ্টন কি একটা নিষ্ক্রিয় মৌল, তাহলে তার যোজনী কত? 0। পরের কোশ্চেন, পরের এমসিকিউতে বলছে দেখো, নিচের কোনটির পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? পরিবর্তনশীল যোজ্যতা মানে কি, মানে হচ্ছে কার একাধিক যোজনী আছে। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী দেখবা হচ্ছে আমরা জানি 2, আর কোনো নাই। সিলভারের যোজনী একটাই, আর কিছু নাই, তাহলে এটা আনসার হবে না।
আয়রনের যোজনী দুইটা হওয়া পসিবল, একটা হচ্ছে 2 হয় আর একটা হচ্ছে 3 হয়। ক্লোরিনের যোজনী একটা, কিন্তু আমাকে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এটা যে বের করতে হবে সেটা হচ্ছে দুইটা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। এখানে তো একটা মৌলের জন্য আরেকটা মৌলের জন্য তো না, তাহলে এটা আনসার হবে না। ফসফরাসের এখানে দেখো তোমার হচ্ছে 3 হয় আর হচ্ছে 5 হয়, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শুধু 3 হয়, তাহলে এটা আনসার হচ্ছে না, আর নিচেরটা হবে আনসার। লেডের জন্য কি হয় বলো তো? লেডের জন্য তুমি দেখবা 1 হয় আর হচ্ছে 2 হয়। টিনের জন্য হয় 2 এবং হচ্ছে 4, তাহলে এটাই হবে আমার আনসার। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমার কি আনসার। পিবি লেডের জন্য 1 হয় আর 2 হয়, টিনের জন্য হয় 2 এবং 4, তাহলে এটা হচ্ছে আমার আনসার, কারণ দুইটাতে একাধিক যোজনী পাচ্ছি 1 2 2 4। ওকে, পরবর্তী কোশ্চেনটা, কপারের যোজ্যতা ইলেকট্রন কত? আচ্ছা, কপারের যোজ্যতা ইলেকট্রন কত দেখো আমরা বের করি। কপারের ইলেকট্রোমিনেস করো। যোজ্যতা ইলেকট্রন মানে কি? সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন। এখন কপারে তো আবার ব্যতিক্রম ইলেকট্রোমিনেস, তাই না? যে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে এখানে 4s2 হওয়ার কথা কিন্তু হবে 4s1, 3d9 হওয়ার কথা কিন্তু হবে 3d10। তাহলে এখানে 4 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন এক্সিস্ট করতেছে? একটা। কয়টা? একটা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত হবে? 1। ঠিক আছে। পরের কোশ্চেনটা বলছে কোন মৌলের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কি সমান? আচ্ছা, যেমন অক্সিজেনের হচ্ছে তোমার দেখবা যোজনী কিন্তু 2, ঠিক আছে, কিন্তু যোজ্যতা ইলেকট্রন কত দেখবা 6, অর্থাৎ অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা, তাহলে এটা কি आंसर হবে না। ফ্লোরিনের যোজনী কিন্তু 1, যোজ্যতা ইলেকট্রন কত? 7, মানে তার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, এটা आंसर হবে না। ম্যাগনেসিয়ামের যোজনী 2, আবার ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 2টা। ম্যাগনেসিয়ামের যোজনী 2, তার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলো তো? 2টা, তার মানে তার যোজনীও 2 হইল, তার যোজ্যতা ইলেকট্রন 2 হইল, তাহলে এটা হবে আমার आंसर। বুঝতে পারছো? ওকে। আর্গনের ক্ষেত্রে আবার দেখো, এটাও বলে দেই একটু। আর্গনের হচ্ছে তোমার যোজনী কিন্তু 0, কিন্তু যোজ্যতা ইলেকট্রন কত? 8। পরের কোশ্চেনটাতে যাই। নিচের কোন মৌলের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ভিন্ন? নিচের কোন মৌলের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন একই কথা, সংখ্যা ভিন্ন। আচ্ছা দেখি, জিঙ্কের হচ্ছে দেখবা তুমি হচ্ছে যোজনী হচ্ছে তার 2 এবং তার যোজ্যতা ইলেকট্রনও 2। জিঙ্কের শেষ কক্ষপথ হচ্ছে 4 নম্বর কক্ষপথ, তো 4 নম্বর কক্ষপথে 2টা ইলেকট্রন 4s2, তাই তার যোজ্যতা ইলেকট্রন 2 আর তার যোজনী আমরা জানি 2, তাহলে এটা आंसर হবে না। ভিন্ন বলছে, সমান না, ভিন্ন। এরপরে আছে সোডিয়ামেরও তোমার হচ্ছে যোজনী হচ্ছে 1, তার যোজ্যতা ইলেকট্রনও 1, এটা आंसर হবে না। ম্যাগনেসিয়ামের তো আমরা একটু আগেই দেখলাম 2 2, এটা आंसर হবে না, তাহলে आंसर হবে ক্লোরিনের যোজনী 1 কিন্তু যোজ্যতা ইলেকট্রন কত? 7, এটা হচ্ছে आंसर। পরে কোশ্চেনটাতে যাই। কার্বন মনোক্সাইডের সক্রিয় যোজনী কত? কার্বন মনোক্সাইড এই যে এটা, তো এইটার মধ্যে তোমার হচ্ছে কার্বনের সক্রিয় যোজনী দেখো 2টা হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখছে, তাহলে কার্বনের সক্রিয় যোজনী কত আসবে? 2 হবে। 2 হচ্ছে তার সক্রিয় যোজনী, তার आंसर হচ্ছে এখানে 2 সক্রিয় যোজনী। এই যে পরের কোশ্চেনটাতে যাই। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত কি? CuCl। এখানে তামার সক্রিয় যোজন কি? মনে রাখবা, যখন কিউপ্রাস ক্লোরাইড থাকবে তখন ওইখানে কপারের যোজনী হয় 1, আর এই যে মানে এখানে কপারের যোজনী কত? 1, এটাই হচ্ছে কি তার সক্রিয় যোজনী, এটাই হচ্ছে কি তার সক্রিয় যোজনী, তাহলে এখানে आंसर হবে 1। কপারের নরমালি 2টা যোজনী, একটা হচ্ছে 1, কপারের নরমালি যোজনী 2টা, কপারের যোজনী কয়টা? 2টা, একটা হচ্ছে 1 আর একটা 2, তাহলে কিউপ্রাস ক্লোরাইড হলে কপারের যোজনী হয় 1, আর নরমাল কপার ক্লোরাইড হলে তো কপারের যোজনী কত হবে? 2। পরে এমসিকিউতে যাই আমরা। হাইড্রোজেন সালফাইডে সালফারের সুপ্ত যোজনী কত? আচ্ছা, হাইড্রোজেন সালফাইডে এখানে দেখবা সালফার 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরে রাখছে, তার মানে এখানে সালফারের সক্রিয় যোজনী 2 আর সর্বোচ্চ যোজনী কত? 6, তাহলে সুপ্ত কত হবে? সুপ্ত যোজনী সর্বোচ্চ হচ্ছে 6, সক্রিয় যোজনী হচ্ছে 2। এই যে এখানে সক্রিয় যোজনী মানে কি? মানে হচ্ছে যৌগের ভিতরে মৌলটার যে যোজনী থাকবে ওটাই হচ্ছে তার সক্রিয় যোজনী, মানে যে একটা যৌগ হাইড্রোজেন সালফাইড, এই যৌগটাতে সালফারের এক্সিস্টেন্স যে যোজনী, মানে যে যোজনীটা আমরা দেখতে পাচ্ছি যে 2, এটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। তাহলে এখানে যেহেতু 2, তাহলে সালফারের যোজনী 2, তাহলে সুপ্ত কত হবে? সর্বোচ্চ থেকে এই সক্রিয়টা বাদ যাবে, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 4 হবে আমার आंसर। পরের কোশ্চেনটাতে যাই। SF6 এখানে সালফারের সুপ্ত যোজনী কত? দেখো এখানে হচ্ছে সালফারের সক্রিয় যোজনী আগে দেখো কয়টা ফ্লোরিন? 6টা, এই যে তার মানে সালফারের সক্রিয় যোজনী কত হবে? 6, কত? 6। তাহলে সুপ্ত কত হবে? সুপ্ত হচ্ছে তুমি এই যে সর্বোচ্চ 6 আর সক্রিয় 6, 6 থেকে 6 বাদ দিলে 0, তাহলে आंसर হবে হচ্ছে 0। পরের এমসিকিউতে পরের কোশ্চেনে বলেছে নিচের কোন যৌগে আয়রনের সুপ্ত যোজনী 0? আচ্ছা,
আয়রনের সুপ্ত যোজনী শূন্য। আচ্ছা আগে দেখো আয়রন এর যোজনী কয়টা? দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, তাই না? এখন আয়রনের যদি আমি সুপ্ত যোজনী শূন্য বানাতে চাই তাহলে সুপ্ত যোজনী সূত্র কি? সুপ্ত যোজনী ইকুয়াল টু সর্বোচ্চ কত? 3 মাইনাস সর্বোচ্চ থেকে আমি বাদ দিব কি? সক্রিয়টা। তাহলে 3 মাইনাস এখানে কত দিতে হবে? 3 দিতে হবে, তাহলে তো আমি শূন্য পাবো যোজনীটা। সুপ্ত যোজনী তখনই কি পাবো? শূন্য পাবো। এখন এই 3টা, এখন এই যে 3 লিখলাম না, এই 3টা সক্রিয় যোজনী। তাহলে আমাকে খুঁজতে হবে এই যৌগগুলোর মধ্যে কোথায় আয়রনের যোজনী কত? 3, ঠিক আছে? ওইটাই হবে তার সক্রিয় যোজনী। এরপরে এখানে 3 লিখবো আর সর্বোচ্চ 3, তাহলে 0 পেয়ে যাচ্ছে। তাহলে আমি দেখি এখানে কোথায় আছে। এই যে এটা হবে আমার আনসার। দেখো এটা ফেরিক সালফেট, যেখানে আয়রনের যোজনীটা চলে গেছে সালফেটের কাছে, সালফেটের যোজনী 2 চলে গেছে আয়রনের কাছে, তাহলে এটা হবে আনসার। এখানে হচ্ছে তোমার কি? আয়রনের যোজনী 3, তার মানে এখানে সক্রিয় যোজনী 3, তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0। নিচের কোনটি যৌগমূলক? আচ্ছা যৌগমূলক কোনটা? এটা বোঝা যাচ্ছে যে এটা যৌগমূলক মানে কি? একগুচ্ছ পরমাণু, মানে যেখানে অনেকগুলো পরমাণু থাকবে, যে দেখো নাইট্রোজেন একটা অক্সিজেন দুইটা, যেটা আয়নের মতো আচরণ করে, এই যে আয়ন, এটার নাম কি? নাইট্রাইট। এটার নাম কি? নাইট্রাইট। পরের কোশ্চেনটা, অ্যালুমিনিয়াম নাইট্রাইট যৌগে, অ্যালুমিনিয়াম নাইট্রাইট না সরি, অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? আচ্ছা অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংখ্যা দেখো, নাইট্রেট হচ্ছে NO3 আর নাইট্রাইট বললে NO2 হইতো, যে আগে যেটা দেখলাম, এটা নাইট্রেট বলছে NO3। এটার হচ্ছে আমি যদি দেখি যোগটা বানাবো কেমনে, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, চলে যাবে নাইট্রেটের কাছে। নাইট্রেটের যোজনী কত? 1, চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে। নাইট্রেট এখানে কয়টা আছে? 3টা। এই যে বলছে না নাইট্রেট আয়নের মোট সংখ্যা, মানে নাইট্রেট কয়টা আছে? 3টা, তাহলে 3 হবে আনসার। এই যে পরের কোশ্চেনটা, ফসফেট আয়ন বা মূলকের যোজ্যতা কত? আচ্ছা যোজ্যতা মানে এখানে যোজনী বুঝাইছে, যোজনী। তাহলে ফসফেটটা কি? PO4 3 মাইনাস, এই যে যৌগমূলকের চার্জ নাম্বারটাই হবে তার যোজনী, এই যে 3, এটা হচ্ছে আনসার। কোনটি ত্রিযোজী যৌগমূলক মানে হচ্ছে কোন যৌগমূলকের যোজনী 3? কোন যৌগমূলকের যোজনী 3? নাইট্রেট NO3, তার যোজনী তো 1, এই যে এটা আনসার হবে না। সালফেট এ হচ্ছে SO4 2 মাইনাস, এর যোজনী কত? 2, এটা আনসার হবে না। কার্বনেট CO3 2 মাইনাস, এর যোজনী 2, এটা হবে না। ফসফেট হবে আনসার। PO4 3 মাইনাস, এই যে ঠিক আছে। পরের কোশ্চেনটা, অ্যাসিটেট মূলকের যোজনী কত? অ্যাসিটেট মূলকের সংকেত দেখো CH3 COO মাইনাস, এই যে তাহলে মাইনাস মানে কি? তার চার্জ সংখ্যা -1, মানে তার যোজনী 1, এই যে এটা আনসার। ওজনের একটি অণুতে কয়টা পরমাণু? ওজন মানে হচ্ছে O3, তাহলে এখানে কয়টা পরমাণু আছে? 3টা, 3 হবে আনসার। লেড অক্সাইডের সংকেত কি? লেড এখানে বলে দিছে 2, তার মানে লেড অক্সাইড, এই যে এটার সংকেত হবে PbO, যেখানে অক্সিজেনের যোজনী 2, লেডের যোজনীও 2, ঠিক আছে? PbO হবে আনসার, এই যে PbO, ঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কতগুলো পরমাণু বিদ্যমান? পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7, তাহলে এখানে দেখি কয়টা পরমাণু আছে? 2টা, 2টা 4টা, 7টা 11টা, এই যে এর আনসার। পরের কোশ্চেনটাতে যাই, ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু? ক্যালসিয়াম ফসফেট CaPO4, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 চলে যাবে ফসফেটের কাছে, ফসফেটের যোজনী 3 চলে যাবে এর কাছে, তাহলে এখানে ক্যালসিয়াম কয়টা? 3টা, তাহলে 3 প্লাস ফসফরাস কয়টা? 2টা, অক্সিজেন কয়টা? 4 দোকানে 8, তাহলে 8 2 10 3 13, এই যে 13 হবে আনসার। ওকে 13 হবে আমার আনসার। পরের কোশ্চেনটা, ফসফোনিয়াম ফসফেট, ফসফোনিয়াম মানে কি? PH4 প্লাস, এটা হচ্ছে ফসফোনিয়াম, আর ফসফেট হচ্ছে PO4 3 মাইনাস, এই যে তাহলে ফসফোনিয়াম ফসফেট PH4, তারপর হচ্ছে PO4, দেখো ফসফোনিয়ামের যোজনী কত? 1, এটা চলে যাবে ওর কাছে। ফসফেটের যোজনী কত? 3, এটা চলে যাবে এর কাছে। তাহলে আলটিমেটলি তোমার এখানে সংকেতটা কি দাঁড়াইলো? PH4 3 PO4। তাহলে দেখি এখানে কয়টা পরমাণু আছে, না কয়টা পরমাণু আছে এটা জানতে চাই নাই, সংকেত জানতে চাইছে। তাহলে PH4 3 PO4, PH4 3 PO4, এই যে PH4 3 PO4, ফসফোনিয়াম ফসফেট, একজনের যোজনী আরেকজনের কাছে চলে যাবে, ফলে যৌগটা গঠন হবে, এটা মাথায় রাখলে হবে। তুতের একটি অণুতে কয়টা পরমাণু? দেখো কপার সালফেট ডট 5H2O, এটা হচ্ছে তুতের সংকেত, তাই না? তাহলে এখানে কয়টা পরমাণু আছে? দেখো একটা কপার, একটা সালফার, 2টা, 4টা অক্সিজেন, তাহলে কয়টা হলো? 6টা, প্লাস এখানে অক্সিজেন 5টা, হাইড্রোজেন 5 দোকানে 10টা, তাহলে 15 6 21, এই যে 21। পরের কোশ্চেনটাতে যাই, কোনটি বোরন নাইট্রাইডের সংকেত? বোরন আর নাইট্রাইড মানে নাইট্রোজেনকে বুঝাইছে, এই যে
তাহলে এখানে এটা সংকেতটা কি হবে দেখো, বোরনের যোজনী 3 চলে যাবে নাইট্রোজেনের কাছে, নাইট্রোজেনের যোজনী 3 চলে যাবে এর কাছে। এখন দেখো এখানে কমন কি 3 না, তাহলে 3 3 কি আমি উভয় পক্ষে কেটে দিতে পারি, তাহলে এখানে হবে শুধু বিএন। তাহলে এইটাই হবে যোগের সংকেত বিএন, এই যে বোরন নাইট্রেট। এরপরে বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি দুইয়ের নিয়ম পালন করে? দুইয়ের নিয়ম মানে কি, মানে শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে। তো বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জন মানে ইলেকট্রন ছেড়ে তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে এটা। আচ্ছা কে হইতে পারে এটা, দেখো এটা তো হবে না। বোরনেরটা দেখো, বোরন হচ্ছে 5 তাই না, 1s2 2s2 তারপরে কি 2p1। সে যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় বা সে যদি তিনটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হবে, বোরন 3+। তখন কিন্তু তার শেষ কক্ষপথে কি থাকে বলতো, দুইটা ইলেকট্রন থাকে। সে কিন্তু দুইয়ের নিয়ম পালন করে, ঠিক আছে বোরন। কিন্তু লিথিয়ামও কিন্তু এখানে আছে, যে লিথিয়াম কি, লিথিয়াম হচ্ছে ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। সে চাইলে লিথিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস হইতে পারে, তাহলে তার 1s2 হবে। এখন দেখো তোমার কোশ্চেন আসতে পারে, ভাইয়া বোরন তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 1s2 হইতে পারে, লিথিয়াম তোমার হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 1s2 হইতে পারে, সেও দুইয়ের নিয়ম তাহলে কারটা অ্যাকুরেট দিব? আমি অ্যাকুরেট দিব হচ্ছে লিথিয়ামেরটা। কেন বলি, কারণ ইউজুয়ালি বোরনকে দেখবা তুমি সে ইলেকট্রন বর্জন করতে দেখা যায় না, বোরনকে তুমি দেখবা সমযোজী বন্ধন গঠন করতে। তাইলে এখানে ইলেকট্রন বর্জনের কথা বলছে, তো ইলেকট্রন বর্জন কি করবে, একটা ধাতু করবে, তো লিথিয়াম একটা ধাতু, ক্ষার ধাতু। তাহলে এখানে লিথিয়ামে ইলেকট্রন ত্যাগ করে দুইয়ের নিয়ম গঠন করতে পারে, আর বোরন ইউজুয়ালি ইলেকট্রন কি করে, শেয়ার করে, সেই ইলেকট্রন ত্যাগ করে না, শেয়ার করে। তাহলে এটা হবে না, আনসার হবে হচ্ছে লিথিয়ামেরটা। ওকে, তা আশা করি বুঝতে পারবে, কারণ তুমি BCl3 BF3 দেখছো না, ওইখানে তো বোরন ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন ত্যাগ করতে দেখা যায় না বোরনকে। কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? আচ্ছা কোনটা মেনে চলে দেখি, এই যে এটা হবে ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ হয়, ফ্লোরিন একটা ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা ফ্লোরিন মিলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ফলে দেখবা ক্যালসিয়ামের শেষ কক্ষপথে 8টা থাকে, দুইয়ের নিয়ম অনুসরণ করছে, ফ্লোরিনের শেষ কক্ষপথে 8টা থাকে, মানে দুইটা ফ্লোরিনেরই 8টা ইলেকট্রন থাকে, তার মানে সে অষ্টক নিয়ম পালন করতেছে। কিন্তু BF3 কেন্দ্রীয় পরমাণু বোরন শেষ কক্ষপথে থাকবে কয়টা জানো, 6টা। অষ্টক সংকোচন মানে 8-এর কম। PCl5 অষ্টক সম্প্রসারণ 8-এর বেশি, 10টা ইলেকট্রন থাকে ফসফরাসের কেন্দ্রীয় পরমাণুতে, এটা আনসার হবে না। BCl2 এটা হবে না, BCl2তেও দেখবা মানে বেরিলিয়াম ডাইক্লোরাইডেও দেখবা বেরিলিয়ামের শেষ কক্ষপথে আছে 4টা ইলেকট্রন, তার মানে সে অষ্টক সংকোচন, ঠিক আছে। তাহলে আনসার হবে ক্যালসিয়াম ফ্লোরাইড। CCl4 এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আছে, CCl4 এই যে এটা কেন্দ্রীয় পরমাণুটাকে ক্লোরিন, তার শেষ কক্ষপথে কয়টা বন্ধন আছে, 4টা বন্ধন, মানে ইলেকট্রন থাকবে টোটাল 8টা। প্রতি বন্ধনে ইলেকট্রন শেয়ার হয় কয়টা করে জানো, 2টা, তাহলে 4টা বন্ধন আছে, তার মানে 4 দুগুণে 8টা ইলেকট্রন শেয়ার হবে, এই যে 8। এরপরে কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না, মানে কোনটা অষ্টক নিয়ম মেনে চলে না? আচ্ছা কোনটা হবে এখানে, যে BF3, এটা কি বললাম আমরা, অষ্টক সংকোচন, রাইট? তাহলে এটাই হবে আনসার। পরের কোশ্চেনটা, কোন যৌগের বন্ধন গঠনে অষ্টক নিয়ম অপেক্ষা দুইয়ের নিয়মটা অধিক কার্যকরী? আচ্ছা এটা কোনটা হবে, এটা হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটাকে আমরা নরমালি আয়নিক বন্ধন হিসেবে চিনি, বাট এটা কিন্তু একটা সমযোজী বন্ধন, বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা সমযোজী বন্ধন হিসেবে চিনবো, ইন্টারেও তুমি সমযোজী বন্ধন হিসেবে চিনবা। তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেহেতু অ্যালুমিনিয়াম কেন্দ্রীয় পরমাণু, তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন জানো, তার শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা। কয়টা ভাইয়া, 6টা, তার মানে অষ্টক পূরণ করে নাই, তার অষ্টক সংকোচন হয়েছে। তাহলে যেহেতু তার অষ্টক সংকোচন আসলে কোত্থেকে আসছে, দুইয়ের নিয়ম থেকে। দুইয়ের নিয়মে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে 2টা ইলেকট্রন থাকতে পারে, 4টা থাকতে পারে, 6টা, তারপরে 10টা, 12টা, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো কারণ অষ্টক নিয়ম মানে কেন্দ্রীয় পরমাণুতে 8টাই থাকবে, আর দুইয়ের নিয়মে হচ্ছে তোমার হচ্ছে এই যে 4টা, তারপরে 6টা, 10টা, 12টা, এগুলো প্রযোজ্য। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অষ্টক নিয়মের জন্য প্রযোজ্য না, সেটা দুইয়ের নিয়মের জন্য কি প্রযোজ্য। ওকে, কারণ তার কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম, তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 6টা। অলরাইট, এটা মাথায় রেখো আর কি। বাকিগুলোতে সবগুলো অষ্টক নিয়ম পূরণ করে, NCl3 নাইট্রোজেনের শেষ কক্ষপথে 8টা, অ্যামোনিয়াতে নাইট্রোজেন শেষ কক্ষপথে 8টা, PCl3তে ফসফরাস শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, সবগুলো অষ্টক নিয়ম পূর্ণ করতেছে। নিচের কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণু আর্গনের, এখানে আর্গন হবে, আর্গনের ইলেকট্রন সর্জন করে? তাহলে এইটাই আনসার হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, ফলে তার এখন 18টা ইলেকট্রন আর্গনের ইলেকট্রন সর্জন করলো। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো, তার আগে ছিল 17টা, এখন 18টা। 2টা ক্লোরিনই এখন কয়টা, 18টা ইলেকট্রন, তার মানে এটাই হবে আনসার। পরে কোশ্চেন,
ক্যালসিয়াম হাইড্রেট কোন ধরনের বন্ধন? এটা হচ্ছে আয়নিক বন্ধন। কেন? ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতু, হাইড্রোজেন একটা অধাতু, তাহলে ধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হবে। কোনটি অ্যানায়ন? কোনটি অ্যানায়ন? আচ্ছা, অ্যানায়ন মানে কি? ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নটা সৃষ্টি করা অ্যানায়ন। তাহলে এখানে দেখি কোনটা হবে। 12 প্লাস এটা তো হবে না। অ্যানায়ন ইউজুয়ালি হয় অধাতুর ক্ষেত্রে। অধাতু কারা কারা আছে? এই যে 16, 17, 18। আচ্ছা দেখি এখানে 16 প্লাস মানে 16টা প্রোটন আছে। দেখি চারিদিকে কয়টা প্রোটন আছে? 1 2 3 4 5 6 আর ভিতরে 10টা, তার মানে 16টা। এটা ঠিক আছে, এটা কোনো অ্যানায়ন না। অ্যানায়ন মানে হচ্ছে ধরো ফ্লোরিন মাইনাস হইতে পারে, সালফার 2 মাইনাস হইতে পারে, ক্লোরিন মাইনাস হইতে পারে, এগুলো হচ্ছে অ্যানায়ন। মানে ইলেকট্রন একটা কি গ্রহণ, মানে প্রোটন যতগুলো থাকবে এই ভিতরেগুলো প্লাস মানে প্রোটন বোঝাচ্ছে, প্রোটনের তুলনায় ইলেকট্রনটা কি বেশি হবে। তাহলে এখানে দেখি 17 প্লাসে 2 2 4 2 6 8। আচ্ছা এখানে টোটাল দেখবা, এই অপশনটার দিকে তাকাও, টোটাল দেখবা এখানে 18টা ইলেকট্রন আছে। কয়টা? 18টা ইলেকট্রন। কিন্তু প্রোটন কয়টা? 17টা। প্রোটন 17টা মানে ক্লোরিন, আর 18টা ইলেকট্রন মানে কি? এই যে এটা, তার মানে এটা হচ্ছে অ্যানায়ন, এটা হচ্ছে আনসার। বুঝছো? আর অ্যামোনিয়াতে কয়টি সমযোজী বন্ধন আছে? অ্যামোনিয়া মানে কি? যে NH3। এখানে কয়টা সমযোজী বন্ধন আছে দেখো, এই যে একটা, দুইটা, তিনটা বন্ড আছে, যে 1 2 3, তিনটা সমযোজী বন্ধন। এখানে ইলেকট্রন শেয়ার, এখানে ইলেকট্রন শেয়ার, এখানে ইলেকট্রন শেয়ার, তিনটা সমযোজী বন্ধন। কোনটি সমযোজী যৌগ? সমযোজী যৌগ আসলে কি? অধাতু এবং অধাতুর মধ্যে। দেখো এখানে অধাতু কোথায়? এই যে এটা, হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, তাহলে তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। দ্বিপরমাণুক অণু গঠন করে কোনটা? এই যে ডেফিনেটলি ফ্লোরিন। ফ্লোরিন কি? এই যে F2 দ্বিপরমাণু অণু গঠন করে, তাহলে এটা হচ্ছে আনসার। PCl3 যৌগতে কতগুলো মুক্ত জোড় ইলেকট্রন থাকে? তাহলে PCl3 তে কয়টা থাকবে দেখো, PCl3। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p6 3s2 3p3। এখন একটা জিনিস খেয়াল করো, 3p3 মানে কি? তিনটা বেজোড় ইলেকট্রন না? এখন এই তিনটা বেজোড় ইলেকট্রন তিনটা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করছে, তাহলে অবশিষ্ট 3s2, এই যে এটা একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, দেখছো? এক জোড়া, এই যে টোটাল দুইটা মুক্ত ইলেকট্রন, আর মুক্ত জোড় বললে একটা মুক্ত জোড়, এই যে এই জোড়াটাই, তাহলে এখানে 1 হবে আনসার। বুঝতে পারছো? কারণ বাকি তিনটা হচ্ছে ক্লোরিনের সাথে শেয়ার করছে, এই যে এখানে, রাইট? ক্লোরিন একটা দিছে, ফসফরাস একটা দিছে। পরের কোশ্চেনটাতে যাই। কার্বন মনোক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন। আচ্ছা তাহলে কার্বন মনোক্সাইড, দেখো তোমার হচ্ছে কার্বন মনোক্সাইডটা তৈরি হয় কিভাবে? এইভাবে না? তাহলে এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p2। এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে 2s2 2p2, এখানে বেজোড় ইলেকট্রন কয়টা বলো তো? দুইটা। তো দুইটা বেজোড় ইলেকট্রন এই অক্সিজেনের সাথে শেয়ার করছে। কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? টোটাল 4টা। 4টার মধ্যে 2টা এখানে শেয়ার করছে, বাকি এখানে থাকে একটা। এই যে একটা মুক্ত জোড় ইলেকট্রন, এই যে 2s2 এর এই যে একটা মুক্ত জোড়, দেখছো? আর বাকি যে দুইটা ছিল না বেজোড়, ওই দুইটা বেজোড় অক্সিজেনের সাথে শেয়ার করছে। আর অক্সিজেনের শেষ কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন জানো? 6টা থাকে। 6টার মধ্যে 2টা এখানে শেয়ার করে ফেলছে, বাকি থাকে 4টা, মানে 2 জোড়া। তাহলে কয় জোড়া হলো? 1 2 3, তাহলে 3 হবে আনসার। দেখছো খুব সহজে আমরা কিভাবে মুক্ত জোড় ইলেকট্রন বের করে ফেললাম। জাস্ট ইমাজিন করতে হবে যে কতগুলো বন্ধন গঠন করছে, বন্ধন গঠন বাদে বাকিগুলা আমি মুক্ত জোড় হিসেবে বিবেচনা করতে পারি। পরের কোশ্চেনটাতে যাই। কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি? আচ্ছা এখানে আসলে পানি ছাড়া আসলে আনসার কোনোটাই হবে না। দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেনের এক জোড়া, একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, একটা লোন পেয়ার ইলেকট্রন। C2H2 দেখবা, কার্বন ডাইঅক্সাইডে দেখবা যে এদের মধ্যেও তুমি কার্বন ডাইঅক্সাইডে তো পাবাই না, তো আলটিমেটলি পানির মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা জানো? 2টা। এই যে কয়টা? 2টা মুক্ত জোড় ইলেকট্রন, রাইট? এই যে অর্থাৎ টোটাল মুক্ত ইলেকট্রন 4টা, জোড়া হিসেবে 2টা। কোনটি সমযোজী অণু গঠন করে? এই যে নাইট্রোজেন সমযোজী অণু গঠন করে, এই যে N2। পরের কোশ্চেনটাতে আসি। কোন যৌগটিতে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা সমান? এটা খুব কমন একটা কোশ্চেন। এটা হচ্ছে পানি হবে, মনে রাখবা পানির হচ্ছে মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন সেম। দেখো তোমাকে বললাম না যে পানিতে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা থাকে? 2টা, রাইট? আবার এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? দেখো এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো এখানে LPO 2টা, বন্ড পেয়ার, LP মানে লোন পেয়ার মানে মুক্ত জোড় 2টা, এই যে। আবার হচ্ছে বন্ড পেয়ার, যে একটা, 2টা, এই যে। তাহলে লোন পেয়ারও 2টা, বন্ড পেয়ারও 2টা, তাহলে এখানে আনসার হবে পানি।
পানিরই মানে সবসময় পানি হবে এমন না, বাট তোমাদের ক্লাসে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে পানিরটাই বেশির ক্ষেত্রে আনসার হয়, আর পানিরটাই বেশির ক্ষেত্রে অপশনে দেওয়া হয়। পানিরই লোন পেয়ার এবং বোন পেয়ার ইলেকট্রন সেম। আরও অনেক যৌগ আছে যাদের সেম, কিন্তু কমন একটা জিনিস যেটা 9-10 আসে সেটা হচ্ছে পানির এক্সাম্পল দিয়ে। পানির লোন পেয়ার এবং বোন পেয়ার ইলেকট্রন সেম। কোন যৌগটি অণুসমূহের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান? আচ্ছা, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাদের মধ্যে থাকে জানো? যারা হচ্ছে সমযোজী যৌগ। তাহলে এখানে খুঁজতে হবে সমযোজী যৌগ কোনটা। এই যে এটা হচ্ছে সমযোজী যৌগ, এটা কিন্তু একটা আয়নিক যৌগ, এটাও আয়নিক, এটাও আয়নিক, এটা কিন্তু একটা সমযোজী যৌগ, তার মানে এর মধ্যে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। নিচের কোন পদার্থের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান? আচ্ছা, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান কোথায় দেখো? এটা তো একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ তো থাকবেই না। এটাও একটা আয়নিক যৌগ, আয়নিক যৌগ থাকবেই না। এটাতে থাকতে পারে, না হলে এটাতে থাকতে পারে। এটা একটা সমযোজী, এটাও সমযোজী। মনে রাখবে এটা আনসার হবে। কেন? যদি একই পরমাণু নিয়ে কোনো অণু গঠিত হয়, এখানে দেখো O3 মানে কি সব জায়গায় একই পরমাণু, তাদের মধ্যে সব থেকে বেশি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে। মানে এটাও সমযোজী, এটাও সমযোজী। এখন এই দুটো কম্পেয়ার কিভাবে করব? যদি একই পরমাণু মিলে অণু গঠন করে, ঠিক আছে, একই পরমাণু মিলে অণু গঠন করে, ওটার মধ্যে ভ্যান ডার ওয়ালস বলটা বেশি থাকে, মানে অনেক দুর্বল থাকে আর কি, দুর্বল থাকে। এটার মধ্যে যে ভ্যান ডার ওয়ালস বল থাকে ওটা কি অনেক বেশি দুর্বল থাকে এটার তুলনায়। তাহলে ভ্যান ডার ওয়ালস বলের মধ্যে এটা আর এটার মধ্যে কোনটা দুর্বল? এই যে এটা বেশি দুর্বল, টোকা দিলে ভেঙে যায়, বুঝছো? এটার তুলনায়। ওকে, নর্মালি আনসার দুইটার মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান, কিন্তু কোনটা বেশি দুর্বল সেটা হচ্ছে এটা, কারণ এখানে একই পরমাণু। পরটাতে আসি, কোনটিতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? আচ্ছা, সর্বনিম্ন মানে কোনটাতে ভ্যান ডার ওয়ালস বল সব থেকে কম আছে, কম, ঠিক আছে, কম। কোনটা হবে এখানে? দেখো এসিড, এটাতে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কি বেশি। O2 এটা তো বেশি, এটা তো ভ্যান ডার ওয়ালস বলটা কি খুবই দুর্বল, এটা তো দুর্বল, এটা তো দুর্বল, কারণ তিনটাই একই পরমাণু। তাহলে সব থেকে কম কোনটাতে হবে? এই যে এটা। দেখো ভ্যান ডার ওয়ালস বল নিয়ে অনেকের হয়তো প্যারা হয়, আমি বলি ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে একটা দুর্বল বল, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস বল কি একটা দুর্বল বল। এই দুর্বল বলটা কারোর মধ্যে যদি কম হয়, কারদের মধ্যে কম হবে? যারা আয়নিক যৌগ বা পোলার যৌগ। আয়নিক যৌগ অথবা পোলার যৌগ তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল খুবই কম থাকে। আর যারা হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে, যারা হচ্ছে সমযোজী যৌগ তাদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বলটা অনেক বেশি থাকে। অনেক কি থাকে? বেশি থাকে, এবং ভ্যান ডার ওয়ালস বলটাই খুবই দুর্বল। তাহলে এখন যেহেতু সমযোজী যৌগে তোমার হচ্ছে ভ্যান ডার ওয়ালস বলটা কি থাকে? বেশি। এই যে এখানে তিনটাই সমযোজী যৌগ না, এটা এটা এটা, তাদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বেশি থাকে। তাহলে দুর্বল ভ্যান ডার ওয়ালস বলটা কম কোথায় থাকে? এটা হচ্ছে আয়নিক যৌগ এবং পোলার যৌগ। এটা একটা পোলার যৌগ কিন্তু পানি, তো দ্যাটস ওয়াই তার মধ্যে সব থেকে কম থাকবে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল, কারণ তার মধ্যে হচ্ছে শক্তিশালী বল থাকে, ঠিক আছে? ওকে, এগুলো একটু খেয়াল রাখবা, জন্য ভাই বলে দিলাম। কোন যৌগটি পানিতে দ্রবণীয়? আচ্ছা, এখানে কোন যৌগটা পানিতে দ্রবণীয় হবে? এই যে এটা। কেন? কারণ এখানে পোলার যৌগ আছে, দেখো OH। এটা কি OH দেখে তুমি এই যে ইথানল, মিথানল, ওগুলো তো OH থাকে, এগুলো হচ্ছে পানিতে মিশে। তাই এটা একটা যেহেতু পোলার যৌগ, এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, বাকিগুলো পানিতে মিশে না। পরের কোশ্চেনটা দেখি, কোন যৌগে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান? এই যে কোন যৌগে? সমযোজী যৌগে থাকে। আয়নিক যৌগে খুব কম থাকে, আয়নিক যৌগে সর্বনিম্ন, আর সমযোজী যৌগে সর্বোচ্চ থাকে। আচ্ছা, তাইলে এখানে কোথায় হবে এখানে আনসার? এই যে হাইড্রোজেন সালফার, এটা হবে আনসার। বাকিগুলো দেখো আয়নিক যৌগ, এ আয়নিক, এ আয়নিক, এ আয়নিক। কেমনে বুঝলাম? এই যে ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, এটা কি সমযোজী বন্ধন, সমযোজী যৌগ, তাই এটার ভিতরে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে। পরের কোশ্চেনটা, কোন যৌগটি বৃহৎ অণু গঠন করে, মানে বড় একটা দৈত্যাকার অণু? এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে দৈত্যাকার অণু গঠন করে, মনে রাখবা। পরের কোশ্চেনটা বলছে, কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? আচ্ছা, ভ্যান ডার ওয়ালস শক্তি কোথায় কম থাকে? যারা আবারও বললাম আয়নিক যৌগ অথবা পোলার যৌগ। এখানে দেখো কোথাও আয়নিক যৌগ বা পোলার যৌগ আছে কিনা? এই যে ইথানল, এটা কি একটা পোলার যৌগ না? এখানে ভ্যান ডার ওয়ালস বল সব থেকে কম থাকবে, ঠিক আছে, বাকিগুলোর তুলনায়। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়? আচ্ছা, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পানিতে মিশে, বাকিগুলো পানিতে মিশে না। ওই যে তোমাকে বলে দিচ্ছিলাম না কোনগুলো পানিতে অদ্রবণীয়, ওখানে কিন্তু AgI ছিল, AgCl ছিল, বেরিয়াম সালফেট ছিল। ক্যালসিয়াম ক্লোরাইড হবে আমার আনসার। পরের কোশ্চেনটা, নিচের যৌগটি, নিচের কোন যৌগটি হবে? নিচের যৌগটি, কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয়? আচ্ছা, কোনটা পানিতে মিশে এটা জানতে চাইছে। লিথিয়াম ক্লোরাইড, এটাও পানিতে মিশে না, এটাও পানিতে মিশে না, এটাও পানিতে মিশে না, আমরা দেখছি। আর লিথিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এটা ডেফিনেটলি পানিতে মিশবে। চিনির সংকেত কোনটা? চিনির সংকেত কি? এই যে C12H22O11, আর এটা কিন্তু গ্লুকোজের সংকেত। গ্লুকোজ আর চিনি কিন্তু গোলায় ফেলো না, এটা হচ্ছে কি চিনির সংকেত, আর উপরেরটা কিসের সংকেত? গ্লুকোজ, C6H12O6। ওকে, পরের কোশ্চেনটা, কোন যৌগে পোলারিটি বিদ্যমান? আচ্ছা, পোলারিটি বিদ্যমান কোথায়? এটা হচ্ছে এই যে HF, হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, মিথেনে কিন্তু কোনো পোলারিটি দেখা যায় না।
কার্বন ডাই অক্সাইড কোনো পোলারিটি দেখা যায় না। PCl3 কিন্তু একটা পোলার যৌগ, তুমি গুগলে সার্চ দিয়ে দেখো, এটা কিন্তু একটা পোলার যৌগ। এখন হাইড্রোজেন ফ্লোরাইডও কিন্তু একটা পোলার যৌগ। এখন এইটা বেশি পোলার নাকি এটা বেশি পোলার? মনে রাখবা হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে অনেক বেশি পোলার, অনেক বেশি পোলার, ঠিক আছে? তাহলে আমি এর জন্য প্রায়োরিটি দিচ্ছি হাইড্রোজেন ফ্লোরাইডকে, তাই আনসার হবে হাইড্রোজেন ফ্লোরাইড, ঠিক আছে? যেহেতু বলে দিচ্ছে কোনটার পোলারিটি বিদ্যমান, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, মনে রাখবা। তো PCl3টা তোমাদের ক্লাসে আর কি পড়ায় না যে পোলার, কিন্তু উপরের ক্লাসে উঠলে তুমি দেখবে এটা একটা পোলার যৌগ, এবং গুগলে সার্চ দিয়ে দেখো এটা কিন্তু একটা পোলার। PCl5 আবার পোলার না, এন্ড কেন? রিজন আছে, এটা ইন্টারে উঠে পড়বা। তো হাইড্রোজেন ফ্লোরাইড কিন্তু একটা অনেক বেশি পোলার যৌগ, দ্যাটস এটা আনসার হবে। পরের কোশ্চেনটা, নিচের কোন যৌগটিতে পোলারিটি বিদ্যমান? এই যে এটা হবে আনসার। সেম, এটা তো জীবনে হবে না, এটা হবে না। PCl3 এটাও হওয়ার কথা, বাট তোমাদের ক্লাসে এটা পড়ায় না। কিছু কিছু বইতে আবার এটা দেখছি আমি, এটা দেখায় যে এটা একটা পোলার যৌগ, বাট এটা আসলে একটা পোলার যৌগ। কিন্তু এখন এই দুইটার তুলনায় OH-টা বেশি পোলার, তো দ্যাটস এটা হচ্ছে আমরা আনসার হিসেবে বিবেচনা করছি। OH, ইথানল, মিথানল এগুলো কিন্তু পোলার যৌগ। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কোনটা? কঠিন অবস্থা এটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম ধাতব বন্ধনে আবদ্ধ হয়ে কঠিন অবস্থায় কি করে? বিদ্যুৎ পরিবহন করে, কারণ পটাশিয়াম ধাতব বন্ধন কি গঠন করে, ঠিক আছে? পরের কোশ্চেনটাতে যাই। কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? বিদ্যুৎ অপরিবাহী এটা হচ্ছে চিনি। চিনি কিন্তু জলীয় দ্রবণে কি বিদ্যুৎ অপরিবাহী, মাথায় রেখো এটা। বাকিগুলা আয়ন অবস্থায় থাকে, মানে এই যে বাকিগুলো হচ্ছে হাইড্রোজেন সালফেট, কপার সালফেট, জিঙ্ক ক্লোরাইড, এগুলো কিন্তু আয়ন অবস্থায় থাকে। তো দ্যাটস হচ্ছে তারা জলীয় দ্রবণে কি বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু চিনি কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কোনটি তড়িৎ পরিবহন করে না? আচ্ছা, এখানে কোনটা হবে? এটা হচ্ছে ডায়মন্ড। গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবাহী, সিলভারও কিন্তু তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, ধাতব বন্ধন যদি গঠন করে সে। অ্যালুমিনিয়ামে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, কারণ সে ধাতব বন্ধন গঠন করে, কিন্তু ডায়মন্ড কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। কার্বনের দুইটা রূপ, গ্রাফাইট এবং ডায়মন্ড। গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কারণ তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, আর ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না কারণ তার মুক্ত ইলেকট্রন থাকে না। এই যে কোনটিতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে? সঞ্চারণশীল ইলেকট্রন, এটা হচ্ছে গ্রাফাইটে। ওই সঞ্চারণশীল ইলেকট্রনের কারণেই তো সে কি করে? বিদ্যুৎ পরিবহন করে, ইলেকট্রনটা ছোটাছুটি করে। হাইড্রোজেন ফ্লোরাইড এর ক্ষেত্রে হ্যাঁ এখানে হচ্ছে পোলারিটি আছে, যেটা আগে বললাম, দুইয়ের নিয়ম অনুসরণ করে। হ্যাঁ, এটা পানিতেও দ্রবণীয় কারণ এটা একটা পোলার যৌগ, তাহলে এখানে আনসার হবে ডি। হাইড্রোজেন ফ্লোরাইডে হাইড্রোজেন হচ্ছে দুইয়ের নিয়ম অনুসরণ করে। বন্ধন গঠনের দুইয়ের নিয়ম মানে, আচ্ছা দুইয়ের নিয়ম মানে কি? নাইট্রোজেন মনোক্সাইড মানে, তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটাও মানে। আর মিথেনটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে, বুঝছো? মিথেনটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে। এখন এটার একটা আবার কন্ট্রোভার্সিয়াল জিনিস, যে কোনো কোনো জায়গায় লেখা যে সকল অষ্টক নিয়মে দুইয়ের নিয়ম, কিন্তু সকল দুইয়ের নিয়ম অষ্টক নিয়ম না। দুইয়ের নিয়ম আসলে যে কেন্দ্রীয় পরমাণুতে দুইয়ের বেশি ইলেকট্রন থাকলে সেটা দুইয়ের নিয়ম মেনে চলে, তার মানে কি অষ্টক নিয়মটাও দুইয়ের নিয়মের ভিতরে আসতেছে। কিন্তু সকল দুইয়ের নিয়ম আবার অষ্টক না, কারণ 4টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 10টা 12টা, এগুলোকে অষ্টক না। তো এটা আসলে কন্ট্রোভার্সিয়াল, এক এক জায়গায় এক একটা আনসার। কোনো কোনো জায়গায় মিথেনকে দুইয়ের নিয়ম অষ্টক নিয়ম দুইটাই ধরছে, আবার কোনো কোনো জায়গায় ধরে নাই। তাহলে এটা অ্যাকুরেট আনসারটা কি দেওয়া যায়? দেখো অ্যাকুরেটলি আসলে সত্য বলতে এখানে 3টাই আনসার দেওয়া উচিত, কিন্তু কোনো কোনো জায়গায় দেখবা তোমার হচ্ছে 1 এবং 2 আনসার দেয়া, যে এটা তো দুইয়ের নিয়ম মেনে চলে, এটাও দুইয়ের নিয়ম মেনে চলে, তার মানে এটা তো অষ্টক, তাই এটা আনসার হবে না, ঠিক আছে? এন্ড আসলে এটাও আনসার হওয়া উচিত, 1 এবং 2 এটাও আনসার হওয়া উচিত, বুঝছো? তাহলে তুমি পরীক্ষা আসলে তোমাদের বই অনুসারে আমার মতে তোমার এটা বেশি অ্যাকুরেটলি দাগানো উচিত, এই যে এটা, ঠিক আছে? এই যে এটা ক্রস দি, এটা দাগানো উচিত, এটা দাগাবা না, ঠিক আছে? পরের কোশ্চেন, নিচের যৌগগুলোর মধ্যে একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো, মানে একই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোমিনাস কে অর্জন করছে? পটাশিয়াম ক্লোরাইড, এখানে পটাশিয়াম 18, ক্লোরিন 18। এও আর্গন, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে নিয়ন, অক্সিজেন ও নিয়ন। সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম কিন্তু নিয়নের ইলেকট্রোমিনাস অর্জন করে, কিন্তু ক্লোরিন আবার আর্গন, তাহলে 1 এবং 2 আনসার হবে এই। পরের কোশ্চেনটা, কিউ এবং আর। আচ্ছা কিউ এবং আর দেখি, এখানে কিউটা হচ্ছে পর্যায়ে 2 এবং গ্রুপ 17, তার মানে কিউটা হচ্ছে ফ্লোরিন, আর আরটাকে পর্যায়ে 4 এবং 2, তাহলে এটা ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড এই যৌগটি মানে কিউ এবং আর দ্বারা, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফ্লোরাইড মিলে যে যৌগটা গঠিত হলো, এটা গঠিত যৌগটি দ্রাবকে দ্রবীভূত হয়। এটা কি একটা আয়নিক যৌগ না? আয়নিক যৌগ কি কিসে দ্রবীভূত হবে? পানিতে। আয়নিক যৌগগুলো কোথায় মিশিত হয়? মিশে যায় পানিতে। এই যে এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ওকে, আমাদের তাহলে 80টা এমসিকিউ ডান। আমরা খুব ম্যারাথন স্টাইলে হচ্ছে করে ফেলছি, কারণ এখন যেহেতু তোমাদের রিভিশন টাইম, দ্যাটস হচ্ছে ম্যারাথন নিয়ে ক্লাসগুলো হচ্ছে। ক্লোরিন পরমাণু এটা একটা অধাতু, হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, ট্রু, কারণ ক্লোরিন অধাতু, হাইড্রোজেন অধাতু। ক্যালসিয়ামের সাথে আয়নিক বন্ধন গঠন করে, ট্রু, কারণ ক্লোরিন অধাতু, ক্যালসিয়াম ধাতু।
ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। হ্যাঁ, ট্রু। একটা ক্লোরিন একটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, তাহলে এখানে 4টে আনসার। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তোমার অনেক ভালো লেগেছে। একদম দ্রুত আমরা ক্লাসটা কমপ্লিট করে ফেলছি, 80টা এমসিকিউ করে ফেলছি। আশা করি এরপর থেকে এই অধ্যায়ের উপর এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।